ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটা বিশ্ববিদ্যালয় হতে হবে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর ডিহিউম্যানাইজড হবে না। আমরাই একমাত্র প্যানেল যারা অনুষদ ভিত্তিক সংসদের কথা বলছি। যতগুলি কেন্দ্রীয় পর্ষদ হয়েছে তার মধ্যে সবথেকে বেশি অন্তর্ভুক্তিমূলক পর্ষদ আমাদেরটা। এই প্যানেলে 40% ক্যান্ডিডেট হচ্ছে নারী। আমরা বলতে চাই ডাকসুর যিনি নির্বাচিত প্রধান তাকে একজন শিক্ষার্থী হতে হবে, কোনোভাবেই ভিসি পদাধিকার বলে ডাকসু সভাপতি হতে পারেন না। আমরা 600 ভোটই পাই আর 6000 ভোটই পাই। আমাদের যে লড়াই, সে লড়াই আগেও যা ছিল পরেও তাই থাকবে। আমার নাম মেঘমল্লার বসু, আমি শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের এবং জগন্নাথ হলের শিক্ষার্থী। আমি এবার প্রতিরোধ পর্ষদ থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতিদ্বন্দ্বিতা করার কারণটা খুব সরল। আমরা 24-এ যে অভ্যুত্থানটা করেছিলাম, সেই অভ্যুত্থানের সময় আমরা একটা সার্বজনীনতার কথা, একটা এজমালি দর্শনের কথা বলেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়টা সবার, এই দেশটা সবার। কিন্তু আমরা 5ই আগস্টের পর দেখতে পেয়েছি এই দেশে নানানভাবে মানুষকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। এখানে মবের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে, এখানে মোরাল পুলিশিং প্রতিষ্ঠিত হয়েছে, এখানে যারা আদিবাসী, এখানে যারা নারী, এখানে যারা জাতিগত ধর্মগত সংখ্যালঘু, এখানে যারা নানানভাবে প্রান্তিক, তাদেরকে নানানভাবে আরও প্রান্তিকতা বাড়িয়ে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা আমরা দেখতে পেয়েছি। আমরা সেই সার্বজনীনতার যে স্পিরিট, যে বৈষম্যহীনতার স্পিরিট, সেটাকে সাথে নিয়েই আমাদের যে প্যানেল, যে পর্ষদ, সেই পর্ষদ সাজিয়েছি। আপনারা জানেন যতগুলি কেন্দ্রীয় পর্ষদ হয়েছে তার মধ্যে সবথেকে বেশি অন্তর্ভুক্তিমূলক পর্ষদ আমাদেরটা। এই প্যানেলের 40% ক্যান্ডিডেট হচ্ছে নারী, অর্থাৎ 27 জনের মধ্যে 11 জন। প্রতিবন্ধী ক্যান্ডিডেট রয়েছেন যিনি দৃষ্টি প্রতিবন্ধী। এখানে 3 জন আদিবাসী ক্যান্ডিডেট রয়েছেন, যারা একজন চাকমা, একজন মারমা, একজন ত্রিপুরা। আদিবাসীদের মধ্যে যেমন পুরুষ আদিবাসী ক্যান্ডিডেট রয়েছেন, তেমনি নারী আদিবাসী ক্যান্ডিডেট রয়েছেন। এখানে 2 জন মানুষ রয়েছেন যারা অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিয়ে ক্যাম্পাসে দীর্ঘদিন কাজ করেছেন। আমরা বলতে চাই, আমরা আসলে এমন একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই, এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই যেখানে এদের সবার যে অংশীদারত্ব, সেই অংশীদারত্বকে গ্রহণ করা হবে এবং সেই অংশীদারত্বের ভিত্তিতেই আমাদের যেই ইশতেহার, আমাদের যে কর্মসূচি, তার সব কিছু নির্ভর করছে। আমাকে ভোট দেবে প্রাথমিকভাবে যদি একটা কারণ বলি, যদিও রাজনৈতিক কারণ শিক্ষার্থীরা শুনতে খুব আগ্রহী হয় না, কিন্তু আমাদের এখানে যে প্রশাসন, সেই প্রশাসন মূলত রাষ্ট্র দ্বারা নিয়োজিত প্রশাসন এবং সেই প্রশাসন কখনোই রাষ্ট্রীয় যে ক্ষমতা, সেই ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আমাকে যদি ভোট দেওয়া হয় তাহলে সামনের নির্বাচনে যেই ক্ষমতায় আসুক না কেন, আমাকে আপনারা রাষ্ট্রের পক্ষে নয় বরং রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের যেই পক্ষ, সেই প্রতিরোধের পক্ষে দেখতে পাবেন। আর আমরা যেই কথাগুলি বারবার করে বলছি যে এখানে যদি আমাদের যে আবাসনের সংকট, সেই আবাসনের সংকট দূর করতে হয়, আমাদের এখানে যে পরিবহনের সংকট, সেই পরিবহনের সংকট দূর করতে হয়, তাহলে আমাদের প্রাথমিকভাবে ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র পরিবর্তনের জন্য লড়াই করতে হবে। আর কেউ ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের জন্য যে লড়াই, সে লড়াই কিন্তু করছে না। আবাসন সংকট দূর করার কথা সবাই বলছে, কিন্তু আবাসন সংকট দূর করতে গিয়ে বাকিরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলছেন, যার মধ্য দিয়ে ইউনিভার্সিটিকে আরও প্রাইভেটাইজ করার, আরও ব্যয়বহুল করে তোলার যে রাস্তা, সেই রাস্তাই শুধুমাত্র পরিষ্কার হবে। আমরা চাই কোনো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্য দিয়ে না, বরং বিশ্ববিদ্যালয়ের যেই বাজেট, সেই বাজেটকে কাজে লাগিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট, সেই আবাসন সংকট দূর করতে। আমরা চাই আমাদের এখানে মেন্টাল হেলথের যে এপিডেমিক, সেটার কথা কেউ বলছে না, অথচ আমরা দেখি প্রতি বছর গড়ে 5 থেকে 7 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা করেন। আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, যিনি কিনা একজন চা শ্রমিকের সন্তান। অর্থাৎ এই মেন্টাল হেলথ প্যান্ডেমিক শুধুমাত্র বড় লোকের সমস্যা, শুধুমাত্র উচ্চ মধ্যবিত্তের সমস্যা, বিষয়টি একেবারেই এরকম নয়, বরং তা নিম্নবিত্তের সমস্যা, তা নিম্ন মধ্যবিত্তের সমস্যা। এই ক্রাইসিস হ্যান্ডেল করার জন্য মেন্টাল হেলথের পিছনে আরও রিসোর্স আপনাকে দিতে হবে। সেই রিসোর্স দেওয়ার যে লড়াই, সে লড়াই কেবলমাত্র আমরাই করছি। আমরা বলতে চাই আমাদের এই ক্যাম্পাসে রাত 8টার পরে আর কোনো বাস নেই, কিন্তু আমরা জানি যে আমাদের শিক্ষার্থীদের নানানভাবে বিকাল 5:30টার পরও এই ক্যাম্পাস থেকে মুভ করার প্রয়োজন হয়। আমরা এনশিওর করতে চাই যে প্রত্যেকটা শিক্ষার্থী যেন এখানে যানবাহনের যে সুযোগ, সেই যানবাহনের সুযোগ পায়। আমরা বলতে চাই যে এখানে যে রেজিস্টার বিল্ডিং আছে, সেই রেজিস্টার বিল্ডিংয়ের ক্রাইসিসের কথা অনেকেই বলেন, কিন্তু কেউ কোনো সমাধান প্রপোজ করেন না। আমরা একটা ক্যাম্পাস ইআরপি সিস্টেমের মধ্য দিয়ে গোটা জিনিসটিকে ডিজিটালাইজ করতে চাই এবং রেজিস্টার বিল্ডিংয়ে যেই আপনার দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য ঘোচাতে চাই। আমরা বলতে চাই
যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটা বিশ্ববিদ্যালয় হতে হবে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর ডিহিউম্যানাইজড হবে না। তারা যেমন গেস্টরুম গণরুমের দ্বারা বিমানবিকীকরণের শিকার হন, ঠিক একইভাবে তারা তাদের শিক্ষকদের দ্বারা বিমানবিকীকরণের শিকার হন। সেই জন্য আমরা বলতে চাই, আমরা ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্সের যে প্রথা, সেই অ্যাটেন্ডেন্সের প্রথার বিলোপ করতে চাই। আমরা শিক্ষকদের ইভ্যালুয়েশনের স্ট্রাকচার আনতে চাই এবং এই বিশ্ববিদ্যালয়ের যেই মেজরিটি শিক্ষার্থী যারা অনাবাসিক, তাদের কোনো রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা এই বিশ্ববিদ্যালয়ে নেই। সেই ব্যবস্থা যদি আমার করতে হয়, তাহলে আমাকে নিশ্চিত করতে হবে যাতে আমাদের অনুষদ ভিত্তিক সংসদ থাকে। আমরাই একমাত্র প্যানেল যারা অনুষদ ভিত্তিক সংসদের কথা বলছি এবং সিআরদেরকে সেটার অংশ করে এমন একটা কাঠামো সাজেস্ট করছি, এমন একটা কাঠামো প্রপোজ করছি যেখানে অনাবাসিক শিক্ষার্থীদের যেই প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্ব হল শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের মতো বা আবাসিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের মতো করে একইভাবে থাকবে। সর্বোপরি আমরা বলতে চাই যে এই প্রত্যেকটি কাজ করার জন্য ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে আমূল পরিবর্তন আনতে হবে। ডাকসুর গঠনতন্ত্রের পরিবর্তন নিয়ে এই মুহূর্তে কেউ কথা বলছে না। আমরা বলতে চাই ডাকসুর যিনি নির্বাচিত প্রধান, তাকে একজন শিক্ষার্থী হতে হবে, কোনোভাবেই ভিসি পদাধিকার বলে ডাকসু সভাপতি হতে পারেন না। তাহলে আমরা ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের জন্য কাজ করব। আমরা আবাসন সংকট দূর করার জন্য কোনো প্রাইভেটাইজেশনের মধ্য দিয়ে না, বরং বাজেট রিঅ্যালোকেশনের মধ্যে দিয়ে কাজ করব। আমরা মেন্টাল হেলথ প্যান্ডেমিক নিয়ে কাজ করব। আমরা এখানে ইআরপি সিস্টেমের মধ্যে রেজিস্টার বিল্ডিংয়ের দূরত্ব ঘোচাবো। আমরা এই ক্যাম্পাসে একটা সর্বপ্রাণের ক্যাম্পাস তৈরি করার জন্য যাবতীয় কাজ সব করব এবং সর্বোপরি আমরা রেজিস্ট্যান্সের ফোর্স হয়ে থাকব, আমরা কোনোভাবেই অথরিটির ফোর্স হব না। নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি, সেখানে একমাত্র ইতিবাচক বিষয় হচ্ছে ভোটারদের এনগেজমেন্ট। আমরা দেখতে পাচ্ছি ভোটাররা আমাদের সাথে কথা বলছেন, তারা আমাদের ইশতেহার কই এই প্রশ্ন করছেন, তারা আমাদেরকে নানান খুঁটিনাটি জিনিস নিয়ে জিজ্ঞেস করছেন। কিন্তু ভোটারদের বাদে বাকি পুরো বিষয়টাকে আসলে আমরা খুবই নেতিবাচকভাবে দেখছি। আমরা দেখতে পাচ্ছি ভোটার সাপ্রেশন করার জন্য যাবতীয় কার্যক্রম ইতিমধ্যেই বিরাজমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভোটার কেন্দ্র যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত নয়। এই ভোট কেন্দ্র অপর্যাপ্ততার ফলে প্রচুর শিক্ষার্থীকে দেখা যাবে যে ভোটের লাইনে দাঁড়িয়েও ভোট না দিতে পেরে তাদের চলে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি টিএসসিতে যে রোকেয়া হলের জন্য যেই ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে, তা কোনোভাবেই যথেষ্ট হচ্ছে না। আমরা এই অপর্যাপ্ততার বিরুদ্ধে বারবার করে কথা বলে এসেছি। আমরা বলতে চাই যে কোনোভাবেই ভোটার সাপ্রেশন চলবে না। এখানে যদি প্রাইভেট আপনার হচ্ছে ভোট কেন্দ্র কম থাকে, তাহলে আসলে একজন ভোটার চাইলেও দেখা যাবে তাকে লাইনে 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়ে তারপর তাকে ভোট না দিয়ে ফিরে যেতে হবে। আমরা কোনোভাবেই চাই না এরকম কোনো কিছু হোক। আমরা চাই এটা এনশিওর করতে যে যাতে করে প্রত্যেকটা ভোটার এখানে ভোট দিতে পারে এবং এখানে কোনো লাইন জ্যামিং না হয়। এখানে যাতে শিক্ষার্থীদের মধ্যে যারা প্রার্থী, তাদেরকে পরীক্ষা এবং প্রচারণ এগুলির মধ্যে একটা বেছে নিতে না হয়। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমরা প্রশাসনের তরফ থেকে এর কোনোটির বিষয়ে কোনো রকম সদ উদ্যোগ এখন পর্যন্ত দেখতে পাই। আমার নির্বাচনের বাজেট কত আমি ইনফ্যাক্ট নিজেও এই মুহূর্তে জানি না। তার কারণ হচ্ছে আমার যে বাজেট, সেই বাজেটের প্রায় কোনোটাই আমার না। আমার যারা শুভানুধ্যায়ী তারা নানান ফর্মে এটা অ্যালোকেট করছেন এবং এটুকু বলতে পারি যে আমাদের গোটা প্যানেলের যে বাজেট, বড় যে 3টি প্যানেল রয়েছে তাদের বিজ্ঞাপনী বাজেট তার চেয়ে বেশি, তাদের এক একজনের ইন্ডিভিজুয়াল বিজ্ঞাপনী বাজেট তার চেয়ে বেশি। কাজে বলা যায়, ইংরেজিতে একটা প্রবাদ আছে যে ক্যারিং আ নাইফ টু আ শর্ট ফাইট। আমরা আসলে একটা নাইফও না, আমরা সম্ভবত একটা ফর্ক নিয়ে একটা শর্ট ফাইটে নেমেছি। কাজে জনগণ ছাড়া আমাদের কোনো ভরসা নেই, সংগঠিত জনগণ ছাড়া আমাদের আসলে আর কোনো উপায় নেই। যদি এখানে একটা হাই ভোটার টার্ন আউট হয়, যদি এখানে সব শিক্ষার্থী ভোট দিতে আসে, যদি তাদের নিজেদের এনগেজ করার সময় ও সুযোগ থাকে, তাহলে আমরা খুবই আশাবাদী যে আমাদের প্যানেল জয়যুক্ত হবে। তবে আমাদের ভয়ের জায়গাটা হচ্ছে একটা ভোটার সাপ্রেশনের মধ্য দিয়ে, লাইন জ্যামিংয়ের মধ্য দিয়ে যদি বৃহৎ পলিটিক্যাল পার্টিগুলি ডাকসুকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আসলে দেখা যাবে যাদের ফিক্সড কিছু ভোট রয়েছে এবং যাদের কিনা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যাদের বড় বড় রাজনৈতিক দল রয়েছে, তারাই অ্যাডভান্টেজে থাকবে। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভোটার টার্ন আউট যাতে হাই হয় সেটা নিশ্চিত করা। আপনারা জানেন যে আমরা শুরু থেকে প্রতিরোধের অংশ ছিলাম। আমরা জিতলেও যেই জিনিসগুলো নিয়ে কাজ করব, হারলেও সেই জিনিসগুলো নিয়েই কাজ করব। তবে নির্বাচিত হলে বা বেশি ভোট পেলে যেটা সুবিধা, সেটা হচ্ছে আমাদের যে যৌক্তিক দাবিগুলো, সেই দাবিগুলোকে জনবিচ্ছিন্ন বলে আর পাশ কাটানো যাবে না। যদি আমাদের ভোট বেশি পড়ে, তাহলে আমাদের যে যৌক্তিক দাবিগুলো, তার পিছনে যে ম্যান্ডেট রয়েছে সেটা এনশিওর হবে। ফলে আমাদের জন্য লড়াইটা করা সহজতর হবে। তা বাদ দিলে আমরা 600 ভোটই পাই আর 6000 ভোটই পাই, আমাদের যে লড়াই, সে লড়াই আগেও যা ছিল পরেও তাই থাকবে। হয় আমরা ভেতরে থেকে লড়বো, নইলে আমরা বাইরে দাঁড়িয়ে লড়বো। আমরা ক্ষমতার যে বৈষম্য এবং ক্ষমতার যে তারতম্য, তার বিরুদ্ধে প্রতিরোধ রাখবো। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক, সেই সম্পর্কে কোনো ভারসাম্য নেই। এখানে একজন শিক্ষক চাইলে একজন শিক্ষার্থীকে তার মন মতো ইভ্যালুয়েট করতে পারেন, কিন্তু একজন শিক্ষার্থীর শিক্ষককে ইভ্যালুয়েট করার কোনো উপায় নেই। আমরা শিক্ষক ইভ্যালুয়েশনের পক্ষে। এখানে ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্সের নামে যেসব শিক্ষকদের ক্লাসে ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স না থাকলে 5 জন শিক্ষার্থীও থাকতেন না, শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের ভয় দেখিয়ে তাদেরকে ক্লাসে নিয়ে আসা হয় এবং তারপরে দেখা যায় যে তারা ক্লাসে বসে শেষের বেঞ্চে বসে বসে
মোবাইল টিপছেন। সো যার ফলে কোনো রকম একাডেমিক পরিস্থিতি এখানে তৈরি হয় না। আমরা শিক্ষক শিক্ষার্থীর যে ক্ষমতার ভারসাম্য, সেই ক্ষমতার যেই তারতম্য, সেই ক্ষমতার তারতম্যের বিরুদ্ধে প্রতিরোধ রাখবো। আমাদের এখানে নারী পুরুষের যেই সুযোগ সুবিধার ভারসাম্য নাই, এখানে যে নারী পুরুষের ক্ষমতার বা অধিকারের তারতম্য, তার বিরুদ্ধে লড়াই করব। আমাদের একজন শিক্ষার্থী, তিনি যদি একজন মেল শিক্ষার্থী হন, একজন পুরুষ শিক্ষার্থী হন, তার জন্য অবারিত দ্বার, তিনি যে কোনো ছেলেদের হলে যে কোনো সময় অবস্থান করতে পারেন। কিন্তু একজন নারী শিক্ষার্থী যদি একটা নির্দিষ্ট হলেরও হন, তিনি যদি অনাবাসিক শিক্ষার্থী হন, তিনি সেই হলে প্রবেশ করতে পারেন না। অন্য হলের আবাসিক বা অনাবাসিক শিক্ষার্থীদের কথা তো ছেড়েই দিলাম। এই যে অধিকারের তারতম্য, আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ করব। আমাদের যে বিশ্ববিদ্যালয়টি, সেটি প্রতিবন্ধীদের জন্য একেবারেই সুটেবল না। অনেক জায়গায় র্যাম্প নাই, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো নাই। আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই যেখানে এবল বডিড মানুষ এবং যিনি প্রতিবন্ধী তার সমান অধিকার থাকে। কাজে তাদের ক্ষমতার বা অধিকারের যে তারতম্য, আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, বাংলাদেশের শ্রমজীবী মানুষ, বাংলাদেশের নারী, বাংলাদেশের সকল প্রান্তিক বর্গের পক্ষে যে প্রতিরোধ, সেই প্রতিরোধটাই আমরা করব এবং সেই প্রতিরোধ করব দেখে আমাদের পর্ষদের নাম প্রতিরোধ পর্ষদ। আমরা আগেও রেজিস্ট্যান্সের পার্ট ছিলাম, আমরা এখনও রেজিস্ট্যান্সের পার্ট। যদি এমন ক্যান্ডিডেট চান যাদের বিষয়ে আপনার এই বিশ্বাস রাখতে হয়, সামনের দিনে যেই সরকারই আসুক, ক্ষমতার ইকুয়েশন যাই হোক, আপনার এমন ফোর্স চাই যারা আপনার পক্ষে রাষ্ট্রের যে কাঠামো তার বিরুদ্ধে তাকিয়ে চোখে চোখ রেখে কথা বলবে, তাহলে প্লিজ আমাদের ভোট দিন।